অপরাধ তো হবেই। যেমন আমরা যদি অপরাধের র্যাঙ্কিংয়ের দিকে তাকাই, তাহলে সবচেয়ে কম অপরাধ যেসব কান্ট্রিগুলোতে হয় তার মধ্যে আইসল্যান্ড আছে, নরওয়ে আছে, ডেনমার্ক আছে, ইভেন সৌদি আরব আছে, যেখানে অপরাধের রেশিও খুবই খুবই কম, নগণ্য, নেগলিজেবল। তা আমার প্রশ্ন হচ্ছে, অপরাধ এক জিনিস, একটা হচ্ছে এই ধরনের গৃহীত অপরাধ হচ্ছে, বাট বাই আ ফাদার, এই বিষয়টা আসলে আমরা কীভাবে এটা বন্ধ করা যেতে পারে, এই ধরনের ইনসিডেন্ট হবে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি ব্যারিস্টার ইমাম হাসান। আজকে একটা নতুন টপিক নিয়ে চলে আসলাম আপনাদের সাথে আলোচনা করার জন্য। আমার সাথে আজকে গেস্ট হিসেবে আছেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। ব্যারিস্টার সানজিদ 2011-তে বার করে দেশে আসার পর থেকে গত 15 বছর যাবত প্র্যাকটিস করছেন, এবং উনি বর্তমানে আমাদের বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একজন সম্মানিত ইলেক্টেড সদস্য। সো আজকে যেই টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে, আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন যে আশুলিয়াতে বাবা কর্তৃক একটি মেয়েকে টানা 5 মাস ধর্ষণ করা হয়, যেটা পরবর্তীতে জানাজানি হলে পুলিশ ওই আসামিকে অ্যারেস্ট করে। সো এই যে কালের কণ্ঠের রিপোর্ট, আপনাদের যদি না দেখে থাকেন, তো আসলে এই ধরনের কোনো টপিক নিয়ে কথা বলাটাও খুবই দুঃখজনক, বিব্রতকর বটে। আসলে ব্যারিস্টার সানজিদ, আপনি যে কোনো দেশে যখন আসলে বাবা মাই তো হচ্ছে একটা সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। হ্যাঁ, আপনি বাইরে গেছেন, কোনো ক্রিমিনাল আপনি ফেস করছেন, সেখানে আপনি কোনো চুরি, ছিনতাই, এইসবের শিকার হয়েছেন, সেটা না হয় আন্ডারস্ট্যান্ডেবল যে দুনিয়াতে ভালো মানুষও থাকে, খারাপ মানুষও থাকে। আপনার পরিবারের ভিতরে এবং আপনার নিজ বাবা কর্তৃক এই ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ হাসান, আপনাকে আমাকে এই পডকাস্টে আপনি আমন্ত্রণ জানিয়েছেন এবং সুযোগ দিয়েছেন কিছু কথা বলার জন্য। আপনি যে বিষয়টি আজকে উত্থাপন করেছেন যে আশুলিয়ায় এক পিতা তার নিজ কন্যাকে ধর্ষণ করেছে এবং পরবর্তীতে 5 মাস যাবৎ শিশুটি নির্যাতিত হয়েছে তার বাবার কাছে, এই অনাকাঙ্ক্ষিত এইসব ঘটনাগুলো আসলে আমাদের সমাজে আমরা কখনোই এগুলো এক্সপেক্ট করি না, বা এগুলো আমাদের কাছে কখনোই চাই না যে এই বিষয়গুলো আগে আমাদের সামনে আসুক। তারপরও যেহেতু এসেছে বিষয়টি, এটির আপনি একটি বিষয় যেটি বললেন যে এটি আমাদের সমাজে কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে, যে কোনো সমাজেই আসলে এটি আমাদের দেশ হোক বা দেশের বাইরে হোক, যে কোনো জায়গায় অপরাধ হতে পারে আমরা, এবং শিশু এটি কিন্তু যে কোনো উন্নত দেশেও হয়ে থাকে। শুধু আমাদের দেশে হচ্ছে না এটা না, আপনি যদি দেখেন আমরা সাম্প্রতিক সময়ে যে এপিস্টেইন ফাইলস দেখেছি, যেখানে মার্কিন অনেক প্রভাবশালী রাজনীতিবিদদের নাম উঠে এসেছে, ব্যবসায়ীদের নাম উঠে এসেছে, যে কিভাবে তারা শিশুদেরকে ব্যবহার করতো তাদের আকাঙ্ক্ষার জন্য। আমরা দেখে আসছি যে শিশুদেরকে ব্যবহার করা হয় চাহিদার জন্য। আমাদের দেশেও এই বিষয়টি আমরা অবশ্যই ইসলামিক দৃষ্টিকোণ থেকে বা যে কোনো দৃষ্টিকোণ থেকে এটি সমীচীন না, কিন্তু এটি আসলে শুধু আইনের শাসন দিয়ে বা আইন দিয়ে এটি রোধ করা সম্ভব নয়। যদি সেটি হতো তাহলে কিন্তু উন্নত দেশগুলোতে, যেগুলোতে আইনের শাসন খুব ভালোভাবে স্ট্রংলি এনফোর্সমেন্ট করা হয়, ল স্ট্রংলি মেনটেন করছে, সেসব দেশে এই ঘটনাগুলো ঘটতো না। কিন্তু এগুলো কিন্তু উন্নত দেশেও আপনি আসলে যদি জানেন যে হয়তো আমি আপনাকে ইন্টারাপ্ট করছি, ধরেন অপরাধ তো হবেই। যেমন আমরা যদি অপরাধের র্যাঙ্কিংয়ের দিকে তাকাই, তাহলে সবচেয়ে কম অপরাধ যেসব কান্ট্রিগুলোতে হয় তার মধ্যে আইসল্যান্ড আছে, নরওয়ে আছে, ডেনমার্ক আছে, ইভেন সৌদি আরব আছে, যেখানে অপরাধের রেশিও খুবই খুবই কম, নগণ্য, নেগলিজেবল। বা তারপরে ওইসব দেশে কম বেশি অপরাধ কিন্তু হচ্ছে। তা আমার প্রশ্ন হচ্ছে, অপরাধ এক জিনিস, একটা হচ্ছে এই ধরনের গৃহীত অপরাধ তো হচ্ছে, সেটাকে আমাদেরকে চেষ্টা করতে হবে কমাতে কমাতে এমন একটা জায়গায় যেতে যেটা নেগলিজেবল হবে। বাট বাই আ ফাদার, রেপ বাই আ ফাদার, এই বিষয়টা আসলে আমরা কিভাবে রোধ করবো, কিভাবে এটা বন্ধ করা যেতে পারে, এই ধরনের ইনসিডেন্ট হবে না? এই ধরনের ইনসিডেন্ট আসলে কোনো সমাজে আপনি যদি বলেন যে এগুলো আমরা খুব লজিক্যালি, একাডেমিক্যালি যদি বলি যে হ্যাঁ এখানে আমাদের আচার আচরণ, ব্যবহার, সমাজে আমাদের সংস্কৃতি, এসব পরিবর্তন আনতে হবে, আসলে
সেটি দিয়েও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা সমাজে যতই আমাদের আচার আচরণ নীতিনীতি পরিবর্তন করি না কেন, সেটি পরিবর্তন এই ধরনের ঘটনা আসলে রোধ করা সম্ভব না। এগুলো রোধ করার আমি একটু যোগ করছি যে এগুলো রোধ করতে হলে দুটি বিষয়, একটি হচ্ছে আইনের কঠোর প্রয়োগ হতে হবে, এবং আইন যে প্রয়োগ হচ্ছে, যিনি অপরাধী তার যথাযথ তাকে বিচারের আওতায় এনে তাকে একটি দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এটি নিশ্চিত করতে হবে, যাতে যারা অন্যান্য যারা এই অপরাধ করার চিন্তা করছে বা যারা অপরাধীরা, তারা যাতে এটি বিষয়ে জানতে পারে যে এই ধরনের অপরাধের কোনো বিচার হচ্ছে, ছাড় নেই। আপনি খুব রাইটলি বলেছেন যে এরকম একটা কথা আছে, জাস্টিস হ্যাজ টু বি ডান এন্ড ইট হ্যাজ টু বি সিন টু বি ডান। সো বিচার হচ্ছে, এবং বিচার যে হচ্ছে সেটা দৃষ্টান্তমূলক মানুষকে জানাতে হবে। তো আমরা এখানে আমার কাছে মনে হয় যে যখন এরকম কোনো ঘটনা ঘটে, মিডিয়া একটা হাইপ তৈরি হয়ে যায়, ইনিশিয়াল স্টেজে রিপোর্টিং খুব হয়, পরবর্তীতে 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর পরে তার যে সাজা হচ্ছে, সেইটা ওই যে কানেক্ট করা যে 2 বছর আগে এই ঘটনা ঘটেছিল, সেই আসামি আজকে মৃত্যুদণ্ড হয়েছে, যাবজ্জীবন হয়েছে, এবং এটাকে মাস পিপলের কাছে পৌঁছানোর যে বিষয়টা, আপনি মনে করেন সেখানে দুর্বলতা আছে আমাদের? সেখানে নেই। যেটি হচ্ছে যে আমাদের বিচার বিভাগের কিছু দুর্বলতা আছে। এটা আমাদের ফৌজদারি বিচার সিস্টেম বলেন বা দেওয়ানি বিচার সিস্টেম বলেন, দুর্বলতা আছে। এই দুর্বলতাগুলোকে কাটিয়ে উঠতে হবে। এবং যেমন আপনি শিশু বললেন, শিশুদের জন্য সাম্প্রতিক সময়ে আইন সংশোধন হয়েছে, শিশু বিশেষ ট্রাইব্যুনাল করা হয়েছে, যেসব আমরা আইনের বিষয়ে একটু যদি পরে আসি, মোরাল জিনিসটাই আসি। আরেকটা বিষয় আমার এখানে আপনার কাছে জানার ছিল, আমি জানি আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে ক্রিমিনোলজির উপর মাস্টার্স করেছেন। ওই মাইন্ডসেট থেকে আপনি একটু বলতে পারেন যে আমরা সাধারণ মানুষ যদি কোনো একটা অপরাধ করি, আমরা কিন্তু অনুশোচনা বোধ আমাদের মধ্যে কাজ করে, আমি একটা রিগ্রেট করা শুরু করি, আমি এই ভুলটা করে ফেলছি, মানে সরি ফিল করি। একটা বাবা তার নিজ মেয়েকে টানা 5 বছর করছে, তারপর সে থাকছে কেন, স্বাভাবিক থাকছে কিভাবে, জীবনটা মানে কিভাবে চালাইছে, সে কি আয়নার সামনে দাঁড়ায় নাই, তার কি এই অপরাধবোধ তো আসে নাই? আসলে ক্রিমিনালরা কিভাবে চিন্তা করে? জি, অপরাধ বিজ্ঞানের বিষয়টা সম্পূর্ণ একটি ভিন্ন বিষয়, যেটার সাথে আসলে আমাদের ফৌজদারি আইন বা ফৌজদারি বিচার ব্যবস্থার কোনো সম্পর্কিত নেই। অপরাধ বিজ্ঞানে যারা বিজ্ঞানী আছেন তাদের কাজ হচ্ছে কয়েকটি জিনিস দেখা, যে একজন মানুষ কেন অপরাধের সাথে জড়ায়, বা একজন মানুষ কেন বা একটি ধরনের অপরাধ আমাদের সমাজে কেন হয়, এই বিষয়টিকে অনুসন্ধান করা, এই বিষয়টি নিয়ে গবেষণা করা এবং সংশোধনমূলক তারা প্রতিবেদন দেওয়া, এটি হচ্ছে একজন অপরাধ বিজ্ঞানীর কাজ। অপরাধ বিজ্ঞানে বিভিন্ন থিওরিজ আছে যে কেন একজন মানুষ অপরাধের সাথে জড়ায়, বা কি কারণে একজন মানুষ অপরাধের দিকে ধাবিত হয়। এর বিভিন্ন কারণ আছে। এর মধ্যে কিছু থিওরিজ যেটা আছে, যেগুলো ফিজিক্যাল অ্যাসপেক্ট নিয়ে কথা বলে, যেমন যারা অপরাধ বিজ্ঞানে কিছু থিওরিজ আছে, যারা অপরাধী তাদের বাহ্যিক কিছু দিক থাকে বিশেষ, যেমন তাদের চোখের কিছু আলাদা ধরন থাকে, তাদের দাঁতের কিছু আলাদা ধরন থাকে, তাদের চেহারার মধ্যে একটা বিশেষ কিছু ধরন থাকে, যেটি দিয়ে অপরাধ বিজ্ঞানীরা বলে যে একজন অপরাধীকে চিহ্নিত করা সম্ভব। এটি হচ্ছে একটা ফিজিক্যাল অ্যাসপেক্টের মাধ্যমে। আমি শিওর যে আপনারা নতুন জানছেন বিষয়টা, ভেরি ইন্টারেস্টিং, যে একজন মানুষের যে অ্যাপিয়ারেন্স, সেই অ্যাপিয়ারেন্স দেখে আমরা ধারণা করতে পারি যে সেই লোকটা অপরাধ প্রবণ। জি, তিনি অপরাধ করবেন কিনা বা তিনি অপরাধের দিকে ধাবিত হবেন কিনা, এটি যেমন একটা বিষয়, তেমনি এখানে কিছু সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট থাকে। যেমন সিগমন্ড ফ্রয়েডের একটা থিওরি আছে, যেখানে আমার মনে হয় যারা সাইকোলজি নিয়েও পড়াশোনা করেছেন তারাও জানেন যে একটি সাইকোলজির 3টা লেভেল থাকে, ইগো, সুপার ইগো। এই 3টা লেভেলের মধ্যে যদি আপনি দেখেন যে যারা সাইকোলজিক্যাল থিওরিগুলো দেয় অপরাধ বিজ্ঞানে, তাদের একদিক দিয়ে বক্তব্য হচ্ছে যে একটি ব্যক্তি অপরাধে জড়াবে কিনা বা অপরাধের সাথে জড়িত হবে কিনা, এটি তার শিশু অবস্থায় তার যে মানসিক বিচরণ, একটা শিশু অবস্থায় তার মানসিক যেভাবে বিকাশ ঘটছে, সেটি থেকেই কিন্তু তিনি ধীরে ধীরে অপরাধের দিকে ধাবিত হন। এখন একজন শিশু যখন জন্ম হচ্ছে, তারপরে তার যে চারদিকের পরিবেশ, তিনি যাদের সাথে মিশছেন, এগুলো থেকেই কিন্তু তিনি অপরাধী হিসেবে তার মাইন্ডসেটটা গ্রো করছে। এটি কিন্তু আমাদের সাইকোলজিক্যাল যারা অ্যাসপেক্ট দেখে
তাদের বক্তব্য অপরাধ বিজ্ঞানে। যেমন একটি শিশু যখন কোনো একটি দরিদ্র পরিবারে জন্ম নেয়, যখন যেখানে সবসময় দেখা যায় যে বাবা তার মাকে নির্যাতন করছেন, তিনি প্রতিনিয়ত এই জিনিসটা দেখছেন। এটা তার কাছে মনে হয় খুব স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, তার প্রতিনিয়ত দেখছেন তার বাসায় একটি অশান্তি লেগে আছে, বা দেখছেন যে বাসায় অভাব, খাবারের অভাব, বা চিকিৎসা পাওয়ার অভাব, সবকিছু একটা অভাবের মধ্যে থাকে। তখন তার মধ্যে একটা অপরাধ প্রবণতা চলে আসতে পারে, বা তিনি হয়তোবা ছোটখাটো অপরাধ দিয়ে তারা অ্যাকচুয়ালি শুরু করে থাকে। কেউ হয়তোবা একটি সামান্য চুরি থেকে শুরু হয়, যেটি ভবিষ্যতে হয়তোবা বড় 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 হতে পারে। প্রথমটা অনিচ্ছাকৃত বন্ধুদের সাথে মিলে দুষ্টামি করে ফেলছে, এটা হয়তো স্কুলে, তিনি পরবর্তীতে সেটা হ্যাবিচুয়াল অফেন্ডার হয়ে যায়। এক্স্যাক্টলি, হয়তোবা এটি শুরু হয় হলো গিয়ে তার স্কুলে যে তার সহপাঠী আছে, তার টিফিন থেকে তার টিফিন খাওয়া, তার টিফিনটা খেয়ে ফেললো তাকে না জিজ্ঞেস করে, এবং চুরি করলো, এটা তার কাছে অপরাধ বোধ মনে হলো না। হ্যাঁ, হয়তো তার বন্ধুর কোনো একটা জিনিস তিনি তার ব্যাগে করে নিয়ে আসলেন। এটিকে ওই সময় এটি খুব ছোট অবস্থায় দেখলো, বা এরকম হয় যে স্কুলে তিনি তার বন্ধুকে শারীরিকভাবে আঘাত করলেন। এটি ওই অবস্থায় খুব সহজ বা সামান্য বিষয় মনে হলেও এটি ধীরে ধীরে কিন্তু একটি আরো বড় অপরাধের সাথে তার জড়িয়ে যাওয়ার একটি প্রবণতা তৈরি করে। সো এই বিষয়টা হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট অপরাধীর। ভেরি ওয়েল সেড। আমি আরেকটা বিষয় এখানে না আনলেই নয়, আপনি জানেন পুরো বাংলাদেশে এই রাইসার হত্যাকাণ্ড নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে, এবং এটা আমাদের সেখানেও একটা শিশুকে তার নিজ বাড়িতে ধর্ষণের শিকার হয়েছে। তো এই যে ধর্ষণগুলো হচ্ছে শিশু, এগুলোর ক্ষেত্রে আপনার কি মনে হয় যে আমরা প্যারেন্টিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? গুড টাচ, ব্যাড টাচ, কেউ যখন আমার দিকে একটু বাজেভাবে তাকাবে, আবার অন্যভাবে আমাকে টাচ করবে, এটা যদি আমি বুঝতে পারি, তাহলে কি আমি সতর্ক হব? বাবা মা কি ওই জায়গাগুলো আমাকে ঠিকমতো শিখাইতে পারছে? কারণ যদি ধরেন রাইসার বিষয়ে যদি ফার্স্ট ওই ভদ্রলোকের সাথে আগে দেখা হয়ে থাকতো, বা ভদ্রলোক বলতেছি এই ঘৃণিত অপরাধীর সাথে, তাহলে সে যদি ওয়ার্ন করে ফেলতো তার বাবা মাকে, তার বাবা মা হয়তো লোকটাকে এই বাসায় আসতে দিত না। সো এই জায়গায় প্যারেন্টিং এর ক্ষেত্রে আমরা কি নতুনত্ব আনতে পারি, আরো কি বেটার করতে পারি, যে ছেলেমেয়েরাও একটু সতর্ক হয়ে যাবে, তারা বুঝতে পারবে যে এটা বিপদ, হ্যাঁ এটা রেড সিগন্যাল, যখনই সেটা পাবে সে সতর্ক নিরাপদ জায়গায় চলে যাওয়ার চেষ্টা করবে। এখানে প্যারেন্টিং এর ক্ষেত্রে আমরা কি করতে পারি? বা সেক্সুয়াল এডুকেশন, যেটা আমাদের বাসায় এবং পরিবারের মধ্যে এবং স্কুলে টিচারদের কি রেসপন্সিবিলিটি, যে ওভারঅল বাচ্চাদেরকে আরো সচেতন করে গড়ে তোলার জন্য। আপনি উন্নত দেশে দেখেছেন, আপনি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, আপনি দেখেছেন যে ওইখানে এডুকেশন সিস্টেমের মধ্যে এগুলো কিন্তু embedded সিস্টেমের মধ্যেই আছে। সো বাই দ্য টাইম দে বিকাম অ্যান অ্যাডাল্ট, দে অলরেডি নো হোয়াট ইজ গোয়িং অন, রাইট? সো এই প্র্যাকটিক্যাল এডুকেশনের অ্যাসপেক্টটা পরিবার এবং আমাদের স্কুল, এই জায়গায় কি আমাদের আসলেই খুব ল্যাকিং হচ্ছে? প্যারেন্টিং এর বিষয়টা গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে অবশ্যই যারা পিতামাতা আছে তাদেরকেই সচেতন হতে হবে যে তাদের যে তার সন্তান কার সাথে মিশছে, কোথায় যাচ্ছে, এই বিষয়গুলো পিতামাতাকে সবসময় তাদের খোঁজ খবর রাখতে হবে। এটির কোনো বিকল্প নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সমাজে স্কুলের একটি ভূমিকা থাকে। স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারাও তাদের যারা ছাত্রছাত্রী আছেন তাদেরকে বুঝাবেন যে সমাজে কিভাবে বিচরণ করতে হবে, কার সাথে মেশা যাবে, কার সাথে মেশা যাবে না, কতটুকু দূরত্ব বজায় রাখতে হবে একজন মেয়েকে সে যখন অপরিচিত পুরুষের সাথে কথা বলছেন। এই বিষয়গুলো যেমন একাডেমিক্যালি শিক্ষকদের দায়িত্ব আছে, তবে একটি বিষয় যেটি আসলে না বললেই নয়, যেটি হচ্ছে যে আমরা যদি আসিয়ার বা আপনি যে ঘটনাটি বললেন রাইসা, এই ঘটনাগুলো কিন্তু দেখেন, এগুলো কিন্তু ঘটেছে হলো গিয়ে তাদের পরিবার, যে পরিবারে এগুলো ঘটেছে তারা কিন্তু খুব যেটা আমি বলবো যে সলভেন্ট ফ্যামিলির থেকে আসেনি, যে যেখানে তারা তার সন্তানদেরকে ভালো স্কুলে পড়াশোনা করতে পারবে বা ভালো শিক্ষা পাবে। কারণ ভালো স্কুল কলেজে পড়লেই ওয়েল প্যারেন্টিং এর বিষয়টা আসে।
আপনি যখন আপনার ছেলেকে এটা বাইসে সঞ্জিত আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা যদি সবাই এফোর্ড করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে সলিউশনটা কি? সব ধরনের স্কুলেই কি গভর্নমেন্ট থেকে এমন কোনো স্টেপ নেওয়া যায় যেখানে এটা ম্যান্ডেটরি সিলেবাসের পার্ট, একটা চ্যাপ্টার, একটা সাবজেক্ট করে ফেলা, যে সরকারি স্কুল হোক আর বেসরকারি, খুব অনেক বড় দামি স্কুল হোক আর অল্প বেতনের স্কুল হোক, সব জায়গায় এটা থাকবে? বিকজ সবাই তো এফোর্ড করতে পারবে না এত এক্সপেন্সিভ পড়াশোনা। দেখেন হাসান, আমি যে কথাটা বললাম এটি একটু অন্যরকম শুনলেও হতে পারে, যে ঘটনাগুলো যেটা আপনি আমাকে যেখানে থামিয়ে দিলেন আসলে, যে তারা আসলে কোনো সলভেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে আসেনি, এটা বলার কারণটা আমার মনে হয় আপনি উপলব্ধি করেছেন যে আপনি যখন সলভেন্ট হবেন বা আপনার যখন আর্থিক অবস্থা ভালো হবে, আপনি আপনার সন্তানকে ভালো স্কুলে পড়াশোনা করতে পারবেন। এবং আপনি জানেন যে ভালো স্কুলগুলোতে এখন ভর্তি করাতে গেলে পিতামাতারও ইন্টারভিউ দিতে হয়, কাজেই সেই অবস্থায় একজন ছাত্রছাত্রী যে শিক্ষায় সুশিক্ষিত হচ্ছে, সেই শিক্ষা আপনি আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে বা একটি উপজেলা বা থানার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আপনি সেটি আশা করতে পারেন না। বা এটাও আশা করতে পারেন না যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে মনে করলেন এরকম হয়ে থাকে যে মা হয়তো বা গার্মেন্টসে চাকরি করছে, বাবা হয়তো বা রিক্সা চালায়, বাচ্চাটি বাসায় একা থাকে। আপনি যে শিশু ধর্ষণ, কিন্তু আমরা যারা ফৌজদারি মামলা প্র্যাকটিস করি, আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে এরকম ঘটনা ঘটছে যে মা তার আরেক বাসায় কাজ করতে গিয়েছে, বাবা হয়তো বা দিন মজুরের কাজ করতে গিয়েছে, এসে দেখে তার মেয়েকে পাশের বাসায় যে একটি ব্যক্তি এসে আর এটা আপনি প্র্যাকটিস লাইফে হাজার হাজার দেখেছেন, আমি দেখেছি। ইজাহার বা এই ধরনের অভিযোগ কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি যে শিশু বাচ্চাকে হচ্ছে। এই বিষয়গুলো কিন্তু আপনি ওই যেটি বললাম যে প্যারেন্টিং হোক বা স্কুল কলেজে শিক্ষা বা বইয়ে উল্লেখ করে এগুলোর মাধ্যমে যাবে না। এটি হচ্ছে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রকে নিরাপদ একটি সমাজ ব্যবস্থা করতে হবে, নিরাপদ সমাজ ব্যবস্থা করতে হবে। যারা অপরাধী আছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে এবং সবার জন্য নিরাপদ, সকল শিশুর জন্য একটি নিরাপদ সমাজ গড়তে হবে। এবং এটি রাষ্ট্রের দায়িত্ব, এটি সরকারের দায়িত্ব। যদি সরকার রাষ্ট্র ব্যর্থ হয়, সমাজে এই ধরনের ঘটনা ঘটবেই, কোনোভাবে। অ্যাবসলিউটলি, নো ডাউট অ্যাবাউট দ্যাট। হাউএভার আপনি খুব সুন্দরভাবে জিনিসটা মেনশন করেছেন যে যদি একটু যদি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট ব্যাকগ্রাউন্ডের হয়, যেমন এখন বাবা মায়ের ইন্টারভিউ দিতে হয়, মান্থলি একটা ম্যান্ডেটরি প্যারেন্ট মিটিং থাকে, সো সেগুলো যদি নাও করতে পারি, গভর্নমেন্ট যদি ইনিশিয়েটিভ নেয় যে একটা এই প্র্যাকটিক্যাল এডুকেশনগুলো একটা চ্যাপ্টার হিসেবে করায়, বাধ্যতামূলক ওইটার এক্সাম নিয়ে অথবা না নিক, কিন্তু এটা পড়াইতেই হবে। হ্যাঁ, আর প্যারেন্টস যারা এরকম, আমরা যদি দেখি বাবা মা দুইজনেই জব করে, বাসার বাইরে থাকে, বাসার বাইরে থাকার সময়টাকে নিরাপত্তা এনশিওর করা, ক্যামেরা লাগিয়ে দিতে পারে। সিসিটিভি ক্যামেরা এখন খুব সস্তায় পাওয়া যায় এবং অ্যাপে সেটা ফলো আপ করা যায়, কে আসলো কে গেল। স্যার, এটার সাথে আর্থিক একটি বিষয় জড়িত আছে। সিসিটিভি ক্যামেরা এখন খুবই খুবই সস্তা, 1000-2000 টাকা হলে সিসিটিভি ক্যামেরা পাওয়া যায়। আমি যে উদাহরণটা দিলাম যে মা হয়তো বা গার্মেন্টসে চাকরি করে, বাবা দিন মজুর, বিশেষ করে আপনি আশুলিয়া থেকে বিলং করেন, আপনি আশুলিয়ায় এই ধরনের পরিবার কিন্তু অনেক আছে যে স্বামী স্ত্রী দুজনেই কাজ করছে, সন্তান একা বাসায় থাকছে। সন্তান যখন একা বাসায় থাকে, এখানে হয়তোবা তারা স্বামী স্ত্রী মিলে যে টাকাটা উপার্জন করছেন, এটি হয়তোবা ওই তাদের প্রত্যেক মাসে তাতেই শেষ হয়ে যাচ্ছে। এবং আপনার সাথে এই জায়গায় আমি একটু দ্বিমত করবো, কারণ আমরা সিকিউরিটির জন্য যদি 1000 বা 2000 টাকা খরচ করি, পরবর্তীতে বিপদ হলে তো লক্ষ লক্ষ টাকা চলে যায় এবং জীবনও চলে যেতে পারে। সেক্ষেত্রে সঞ্চয় করে 1-2 হাজার টাকা এফোর্ড করা, আমরা অন্য কোনো বিনোদন থেকে বাদ রেখে নিরাপত্তার জন্য। কারণ আপনি আপনার বাসা ধামরাই, আপনি জানেন যে সাভার, আশুলিয়া, ধামরাই এইসব জায়গাগুলোতে বাংলাদেশের 64 জেলা থেকে, যেহেতু গার্মেন্টস ফ্যাক্টরি আছে, 64 জেলা থেকে মানুষ আছে, এখানে থাকে, চাকরি করে। এখানে যেমন ভালো মানুষ আছে, অল্প কিছু খারাপ মানুষ তো থাকবে যারা এই ধরনের অপরাধ প্রবণ হবে। তো সেই ক্ষেত্রে আমার নিজের সিকিউরিটি কিছু কিছু জায়গায়
ধরেন আমরা একটা অপরাধ হলে পুলিশের কাছে কমপ্লেন করবো, যে ভিডিও রেকর্ডটা দিতে পারি, পুলিশের জন্য ইজি হয় ফাইন্ড আউট করতে আসামিকে এবং শাস্তি দিতে। হ্যাঁ, তো সেই জায়গায় আমরা একটা বিনোদন কোনোটা কম করেও যদি এই জিনিসগুলো করতে পারি, আপনার মনে হয় না যে একটু ইজি হবে, মনিটরটা আরও ভালো করা যাবে? সারাদিন বাইরে থাকার কারণে মোবাইলেও তো দেখতে পারবো আমার ছেলেটা কী করছে, মেয়েটা কী করছে, কে আসতেছে কে যাচ্ছে। দেখেন, এটি তো হচ্ছে আপনি আপনার নিজের ঘরের ভেতরে হয়তোবা সিসি ক্যামেরা লাগাতে পারবেন, কিন্তু আপনার মেয়ে যখন খেলতে বাইরে যাচ্ছে সেটা বা আপনি জানেন যে যে এইসব যেখানে তারা থাকে সেই বাসাগুলো খুবই কনজেস্টেড টাইপের হয়, এবং পাশাপাশি এই রুমে অনেক লোক বসবাস করে, কে আমার পাশের রুমে আসছে, কারা আসছে, আমি হয়তো পরিচয় জানি না, জানার কোনো সুযোগ নেই, বা আমার পাশে যে ব্যক্তিটি থাকেন সে কি ফরিদপুরের না বরিশালের সেটাও আমার আমরা হয়তোবা জানি না, বা এই বাসায় রাতে কে আসছে বা দিনে কে আসছে। আপনি হয়তোবা চিন্তা করছেন, আমি যেটি বলবো যে সেই উচ্চবিত্ত আমরা যারা ফ্ল্যাটে বসবাস করি, যে বাসায় প্রবেশ করতে গেলে দারোয়ান জিজ্ঞেস করবেন যে কোন ফ্ল্যাটে যাচ্ছেন, বা আপনি আপনার পাশের ফ্ল্যাটে মালিককে আপনি সেটি জানেন। কিন্তু সব যে নিম্নবিত্ত পরিবারে বা নিম্নবিত্ত ও যারা বসবাস করে, বলা যেতে পারে যারা এফোর্ড করতে পারে তারা সেটা করতে পারে। অবশ্যই যদি এফোর্ড করতে না পারে তাহলে অবভিয়াসলি, যদি সামর্থ্য থাকে, আপনার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাকে সচেতন হতে হবে, এবং আপনার সামর্থ্যে যা সম্ভব হয় আপনার সন্তানদের নিরাপত্তার জন্য, আপনার নিজের পরিবারের নিরাপত্তার জন্য যা সামর্থ্য হয় আপনাকে সেটা করতে হবে। কারণ রাষ্ট্রও বা সরকারও এটি সম্ভব না যে প্রত্যেক বাড়িতে গিয়ে পাহারা দেওয়া, সেটি সম্ভব না। এটি মানুষকে সচেতন হতে হবে, এটির কোনো বিকল্প নেই। তবে আমি যেটা বললাম যে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, সরকার এবং রাষ্ট্রকে এই বিষয়গুলোতে আরো কঠোর হতে হবে, এবং পুলিশিং বাড়াতে হবে। যে স্থানীয় থানাগুলো আছে সেই থানাগুলোতে যেখানে অপরাধ প্রবণ বেশি হয় সেই জায়গাগুলোতে আরো বেশি তাদের কার্যক্রম বাড়াতে হবে। কারা কারা অপরাধীরা আছে, দেখেন প্রত্যেকটি অপরাধ যারা করে আপনি দেখবেন যে তাদের কোনো না কোনো ভাবে তারা মাদকের সাথে জড়িত, হয় তিনি মাদক ক্রয় বিক্রয় করছেন বা তিনি মাদকাসক্ত নিজে। এই আজকে একজন ড্রাগ ডিলার বা অ্যাডিক্টেড পরবর্তীতে রেপিস্ট, মার্ডারার হয়ে যাচ্ছে। আপনি যে ঘটনা দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করলেন যে পিতা তার মেয়েকে করেছেন, হয়তো আপনি খোঁজ নিলে জানতে পারবেন এই পিতা একজন মাদকাসক্ত, তিনি হয়তো নিয়মিত মাদক সেবন করছেন। প্রত্যেকটি থানা জানে যে তার থানায় কারা কারা মাদক বিক্রি করছে, বা যারা আইন শৃঙ্খলা বাহিনী তারাও জানে যে কোথায় কোথায় মাদক সেবন হয়। আমাদের ঢাকা শহরে কোন কোন জায়গায় কোন কোন কি ধরনের মাদক পাওয়া যায়, কারা বিক্রি করে, কারা কিনে, কোন কোন স্থানে মাদক সেবন বেশি হয়, কোথায় কোথায় বার আছে, কোন কোন বারে মাদক পাওয়া যায়, কোন কোন বারে অ্যালকোহল পাওয়া যায়, সবই আইন শৃঙ্খলা বাহিনী জানে। তার মানে সোজা কথা, সরকারকে জিরো টলারেন্স দিতে হবে মাদকে, এবং ইট ক্যান বি আ রুট কজ ফর ফার্দার অফেন্সেস। ড্রাগ এডিক্টেড হয়ে গেল, মার্ডারার এন্ড রেপিস্ট। আমাদের দেশে বর্তমানে প্রায় ৭৮ লাখ মানুষ মাদক ব্যবহার করে, কম বেশি। এই সংখ্যাটা কিন্তু খুবই অ্যালার্মিং একটি বিষয়, কারণ আমাদের ২০ কোটির একটি দেশে ৭৮ লাখ মানুষ যখন মাদকের সাথে সরাসরি জড়িত, তখন আপনাকে বুঝতে হবে এই মাদক ব্যবহার যেমন একটি অপরাধ, এই মাদকের যারা ব্যবহার করছেন তারা কিন্তু আরো মাদকের এই অর্থ যোগানের জন্য তারা আরো বিভিন্ন ধরনের অপরাধের সাথে জড়িয়ে পড়ে। তারা হয়তোবা কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে, কেউ হয়তোবা হত্যাকাণ্ড করছে, কেউ ছিনতাই করছে। আপনি অনেক ক্ষেত্রে দেখবেন যে এই ধরনের অপরাধ হয় যে একজন গরিব রিক্সাওয়ালার ব্যাটারি চালিত রিক্সা ছিনতাই করে তাকে ওই রিক্সাওয়ালাকে মেরে ফেলা হচ্ছে, নিয়ে তার ব্যাটারি চালিত রিক্সাটা নিয়ে বিক্রি করে দিচ্ছে মাদকের টাকাটা জোগাড় দেওয়ার জন্য, টাকা জোগাড় করার জন্য। এগুলো হচ্ছে কাজে যিনি মাদক সেবন করেন তার কাছে আসলে মাদক ছাড়া তার কাছে কোনো মোরালিটির কোনো বিষয় জায়গা নেই। তো সেই স্টেট অফ মাইন্ডে অনেক সময় থাকে না, এক্স্যাক্টলি, বিকজ অ্যাডিকশনের কারণে তার নিজের মধ্যে কোনো মোরালিটি নাই, তার ফ্যামিলির কোনো টান নেই, তার পিতামাতার প্রতি যার কোনো টান নেই। কাজেই সর্বাঙ্গীন ভাবে সবকিছু ইজ কানেক্টেড, এভরিথিং ইজ কানেক্টেড, অ্যান্ড দ্য রুট, ইফ ইউ সে দ্যাট what can be done in one word, that government, the state will have to show, as you have said, zero tolerance for drugs, for those people who consume drug, এবং about maintaining law and order. এই জায়গাটায় কোনো ছাড় দেওয়া যাবে না। রাইট। আমরা যদি একটু লিগ্যাল বিষয়টা নিয়ে আসি, এই যে রেপ যে অফেন্সটা,
সেটা আপনি যদি আমাকে একটু ওভারঅল আমাদের দর্শকদের জন্য যারা এই বিষয়গুলো জানে না, যে কি আইন আছে, কি কি শাস্তি আমাদের দেশে বর্তমান আইনে আছে, এবং ট্রাইব্যুনাল সহ বিচার ব্যবস্থা কি আছে, এবং কি কোন কোন জায়গায় লুফহোলস আছে যেগুলো আরও বেটার করা যেতে পারে। বিকজ গত 10 বছরে আমরা দেখেছি বেশ কিছু চেঞ্জেস আসছে, এবং এইটাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া, ইনভেস্টিগেশনের রিপোর্ট তাড়াতাড়ি দেওয়া, ইভেন ডিএনএ টেস্ট করা, কারণ আমরা দেখেছি অনেক ফলস কেসও হয়েছে, কারো বিরুদ্ধে কোনো প্রতিশোধ নেওয়ার জন্য মামলা করা হয়েছে, এখন ডিএনএ টেস্টের কারণে সেটা অনেক কমে গেছে। সো অনেকগুলো পজিটিভ চেঞ্জ আসছে, বাট স্টিল পারফেক্ট না, আরও অনেক বেটার করা যেতে পারে। ওভারঅল এই লিগাল অ্যাসপেক্টটা নিয়ে যদি আপনি বলতেন। আমাদের দেশে নারী ও শিশুদের প্রতি যে অত্যাচার বা নির্যাতন, বিভিন্ন ধরনের নির্যাতন, এটা জমি থেকে শুরু করে পর্যন্ত, এগুলোর রোধে একাধিক আইন রয়েছে। 2000 সালে নারী ও শিশু নির্যাতন দমন আইন প্রণীত হয়েছে, যেটা একাধিকবার 2003-এ, 2018-তে, রিসেন্টলি 2025-এ 26 সংশোধন হয়েছে, এবং বিভিন্ন সংশোধনের প্রেক্ষাপট ছিল বিভিন্ন ধরনের। শিশু আইন আছে 2013, যেখানে বলা আছে শিশুদের প্রতি কোনো অমানবিক অত্যাচার এটিও একটি ফৌজদারি অপরাধ। আমাদের দণ্ডবিধিতে কথা বলা আছে। তারপরে পর্নোগ্রাফির বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন আছে। আসলে বিভিন্ন আইন রয়েছে, এগুলো আইন সবকটি কার্যকর রয়েছে, কিন্তু আইনের প্রয়োগও হচ্ছে, প্রয়োগ যে হচ্ছে না সেটি না, প্রয়োগ হচ্ছে না। বাট আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থা যেটি আছে, এটি আপনি জানেন যে আসলে ডিউ টু হিউজ ব্যাকলগ অফ কেসেস, আমাদের যেটি হয় যে মামলা নিষ্পত্তিতে সময় লাগছে। একটি মামলা কিছু কিছু ক্ষেত্রে 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত লেগে যায় মামলাটির বিচার শেষ করতে। আবার রাষ্ট্রপক্ষ তারা যথাসময়ে সাক্ষী উপস্থাপন করতে পারছে না, যার ফলে সাক্ষী না আসাতে আদালত আসামিকে খালাস দিয়ে দিচ্ছে। এরকম বিষয় হয় যে অ্যারাউন্ড 10টি মামলা হলে হয়তোবা 7টিতেই খালাস পেয়ে যায় আসামিরা। এই খালাসের পিছনে অনেক কারণ থাকতে পারে। অন্যতম একটি কারণ, আরেকটি কারণ যেটি না বললেই না, সেটি হচ্ছে যে ভিকটিম এবং আসামি তাদের আপোষ হয়ে যাওয়া। তারা হয়তোবা মামলার যে কোনো একটি পর্যায়ে আসামি যেহেতু আর্থিকভাবে যদি প্রভাবশালী হয়, তিনি হয়তোবা বাদীকে ভয়ভীতি দেখিয়ে হোক বা অর্থের প্রলোভন দেখিয়ে তাকে মামলাটি প্রত্যাহারের জন্য বাধ্য করবেন বা তাকে প্রলোভিত করবেন, যার ফলে হয় কি মামলাটির আর কোনো ভবিষ্যৎ থাকে না। এই বিষয়গুলো আমাদের মতো একটি দরিদ্র দেশে এই বিষয়গুলো হওয়াটা অস্বাভাবিক কিছু না, কারণ মানুষ অর্থ দ্বারা প্রলোভিত হয় আমাদের দেশে। যার অর্থ নেই তার কাছে সেটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি থেকে যেমন বের হওয়ার সুযোগ নেই যে পর্যন্ত আমরা অর্থনৈতিকভাবে শক্তিশালী না হচ্ছে, আমাদের বিচার ব্যবস্থায় পরিবর্তন না হচ্ছে, আইনের শাসনের প্রতি যে পর্যন্ত আমরা আইনের শাসন, প্রত্যেকটি ক্ষেত্রে আইনের শাসন নিশ্চিত করতে আমরা যদি ভূমিকা না রাখতে পারি, আসলে সামগ্রিকভাবে শিশু হোক বা নারীদের হোক, এটি আসলে পরিপূর্ণভাবে রোধ করা সম্ভব নয়। আপনার ডিসকাশন থেকে একটা বিষয় উঠে আসছে, আপনি যথার্থই বলেছেন যে ত্রুটিপূর্ণ চার্জশিট বা ইনভেস্টিগেশন রিপোর্ট, উইটনেসেস না আসা থেকে শুরু করে বিভিন্ন কারণে প্রায় 60 থেকে 70% এই রিলেটেড বা অনেক মামলায় আমরা দেখি খারিজ হয়ে যাচ্ছে, আসামিকে শাস্তি দেওয়া যাচ্ছে না। তো এই যে উইটনেস প্রোটেকশনের যে বিষয়টা, স্বাভাবিকভাবেই যদি আসামি অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে প্রভাবশালী হয়, তখন ভিকটিম সহ যে যারা উইটনেসেস থাকবে তাদেরকে প্রভাব বিস্তার করে আদালতে যাতে বাধা দেওয়া, বিভিন্ন ধরনের হুমকি ধামকি এবং অনেক সময় অত্যাচার নির্যাতনও করে। উইটনেস প্রোটেকশনের ক্ষেত্রে উন্নত দেশগুলোতে কী ধরনের ব্যবস্থা আছে যেটা আমরা আরও বেটার করতে পারি আমাদের দেশে, যে যাতে করে, কারণ উইটনেসেস আর দি মোস্ট ইম্পর্টেন্ট রিসোর্সেস থ্রু আউট দ্য ট্রায়াল টু প্রুভ ইট, বিকজ আমরা জানি এভিডেন্স অনেক ক্যাটেগরির হয়, এর মধ্যে উইটনেস স্টেটমেন্টস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো সেক্ষেত্রে আমরা আমাদের দেশে উইটনেস প্রোটেকশন নিয়ে আর কী করা যেতে পারে আপনি মনে করেন? যেমন যদি শিশু হয়, শিশুর পরিচয় গোপন রাখার জন্য বিধিনিষেধাজ্ঞা আছে নারী শিশু নির্যাতন দমন আইনে। যে শিশু শিকার হচ্ছে তার ছবি প্রকাশ করা যাবে না, তার পরিচয় প্রকাশ করা যাবে না, কোনো
গণমাধ্যমে এটির বিষয়ে নিষেধ আছে এবং কোনো সাক্ষী যদি মনে করে যে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তিনি আদালতে দরখাস্ত করলে আদালত সেই সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় এই জায়গাটা থানাকে- ব্যারিস্টার সানজিদ আপনি গত 14-15 বছরে দেখেছেন, আমিও দেখেছি পার্সোনালি, যে ধরেন আদালতে আপনি দরখাস্ত করলেন, আদালত কোনো আদেশ দিল, কিন্তু লোকাল পুলিশ আপনাকে ওই প্রোটেকশনটা দিচ্ছে না, লোকাল পুলিশ কোনোভাবে প্রভাবিত, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেটি আমি বলছিলাম। দেখেন যে আমাদের বিচার ব্যবস্থাটা এরকম, যেখানে যারা আর্থিকভাবে শক্তিশালী তারা আইনটাকে তাদের সাথে ব্যবহার করে। আমরা আমাদের পাঠ্য বইয়ে বলেন বা আমরা মুখে মুখে যদিও বলি যে আইনের চোখে সবাই সমান বা আইন সবার জন্য একইভাবে প্রয়োগ হচ্ছে, কার্যকর হচ্ছে, আমাদের সংবিধানে আর্টিকেল 27-31 আমরা রয়েছে, বাট বাস্তব প্রেক্ষাপটে যারা আর্থিকভাবে যে কোনো একটি মামলায় একটি পক্ষ আর্থিকভাবে বেশি শক্তিশালী হবেন, আর্থিকভাবে বেশি তার Influential হবেন, তিনি আমাদের আইনের যে বিভিন্ন যিনি আর্থিকভাবে শক্তিশালী তিনি একজন ভালো আইনজীবী নিয়োগ করবেন। সেই ভালো আইনজীবী জানেন যে এই মামলাটিকে বিলম্ব করার জন্য বা এই মামলাটিকে আরো দুর্বল করে দেওয়ার জন্য কি কি পদক্ষেপ নিলে এই মামলাটি দুর্বল হয়ে যাবে বা এটিকে বিলম্বিত করা যাবে। এবং আমার বিচার ব্যবস্থাটি এমন যে সেই সুযোগ এখানে আছে। ইন ফেভার এবং অফ সেই ভালো আইনজীবী জানেন তাকে কখন কি করতে হবে, যার ফলে যিনি আর্থিকভাবে দুর্বল তিনি সেই ধরনের মেধাবী বা সেই ধরনের ভালো আইনজীবী নিয়োগ দিতে পারছেন না বলে তিনিও তার মামলাটি সঠিকভাবে পরিচালনা করতে পারেন না। এটি আমাদের বিচার ব্যবস্থার একটি দুর্বলতা। এখানে আমাদের দেশে এই প্রোবোনো গভর্নমেন্টের আন্ডারে একটা ইনিশিয়েটিভ আছে যেখানে প্রোবোনো সার্ভিসেস দেওয়া হয় এবং লিগ্যাল এইড প্রোভাইড করা হয় একদমই যাদের সক্ষমতা নাই আইনজীবী নিয়োগ করার জন্য, এবং এটার ব্যাপ্তি গত 10 বছরে অনেকটা বেড়েছে এবং জেলা পর্যায়ে চলে গিয়েছে, আপনি জানেন। তো এইখানে এটার উদ্দেশ্যও কিন্তু ছিল এরকমই যে যারা এফোর্ড করতে পারে না লয়ারদের ফিজ, হ্যাঁ, তাদেরকে করা হবে। সেক্ষেত্রে গভর্নমেন্টের আর কি সচেতনতা, আর কি পদক্ষেপ নেওয়া যেতে পারে যে যাদের অর্থনৈতিক সক্ষমতা কম আছে, লিগ্যাল এইডের মাধ্যমে, গভর্নমেন্টের পেইড লয়ারের মাধ্যমে তারা যেন একটু ফাইট করতে পারে? হাসান, আমি যেটি আপনাকে বললাম এর আগে যে আপনি লিগ্যাল এইড দিয়ে হোক বা তাকে যে বা তার যদি কোনো রকম আর্থিক স্বাবলম্বীও হন, তিনি একটা আইনজীবী নিয়োগ করেন, সেটির সাথে একটি পক্ষ যিনি আর্থিকভাবে খুবই বেশি শক্তিশালী, যার অর্থ খরচ করার সামর্থ্য আছে অনেক বেশি, তিনি যে আইনজীবী নিয়োগ করবেন সেই আইনজীবী জানেন যে আমার আইনে কোন কোন জায়গায় আমি হাত দিলে এই মামলাটিকে আমি আরো বিলম্বিত করে ফেলতে পারবো। সেই জায়গাটি আপনি কোনোভাবেই রোধ করা সম্ভব না যদি ওভারঅল আমরা সিস্টেমটাকে পরিবর্তন না করি। এই ইভেন আমরা বিচারকরা, আমরা আইনজীবীরা জানি এটি হচ্ছে, এটি আপনার সামনে হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে, কিন্তু এটি বন্ধে বা এটিকে রোধে আমরা কেউ জোরালো ভূমিকা রাখি না। কাজেই এটি যেটি হচ্ছে, এবং এই বিষয়টি যেটি আপনি বললেন এটি কিন্তু শুধু বাংলাদেশের না, এটি যেমন ইন্ডিয়াতেও ভারতেও হয়, এটি তেমন যুক্তরাজ্যেও হয়, যুক্তরাষ্ট্রেও হয়। আ গুড লয়ার নোজ দ্য জাজ অনেক সময় বলা হয়। সো নোয়িং দ্য জাজ ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান নোয়িং দ্য ল সামটাইমস। এবং তিনি জানেন যে তিনি তার মক্কেলকে কিভাবে প্রতিকার দিতে পারবেন। কাজেই সে জায়গায় আপনি একজন অপরপক্ষ যখন আর্থিকভাবে দুর্বল হবেন, তিনি একজন সাধারণ মানের একজন আইনজীবীকে নিয়োগ করলেন, তার জন্য কিন্তু অবশ্যই কঠিন হবে এই মামলায় তার মক্কেলের জন্য ন্যায় বিচারটি নিশ্চিত করা। Very rightly said. So judiciary যেমন একটা very important part of this whole system. লয়ার একটা পার্ট, পুলিশ একটা পার্ট। এখন আপনি যদি এটা একটা সমাধান আমার কাছে জানতে চান, সেটা আমি বলতে পারি যে আমাদের যে রাষ্ট্রপক্ষ আছে, যারা রাষ্ট্রপক্ষ রাষ্ট্রের আইনজীবীরা রয়েছেন, সেখানে সবচেয়ে মেধাবী আইনজীবীদেরকে নিয়োগ দিতে হবে। সেখানে তাদের যে বর্তমান যে
তাদেরকে যে স্যালারি সিস্টেম, আপনি জানেন যে পিপিদের বেতন একদমই কম, সেখানে তাদেরকে ভালো রেমুনারেশন দিতে হবে, সবচেয়ে মেধাবী ব্যক্তিদেরকে ওই জায়গাটায় নিতে হবে, এবং সেই আমাদের যে প্রসিকিউশন সিস্টেম, সেই প্রসিকিউশন সিস্টেমটিকে দুর্নীতিমুক্ত করতে হবে। এটি একেবারে লোয়ার জুডিশিয়ারি থেকে শুরু করে আপনার অ্যাটর্নি জেনারেল অফিস পর্যন্ত সেটি যদি আপনি নিশ্চিত করতে পারেন, তখন যেটি আমি আপনাকে বললাম সেটি যে আমাদের বিচার ব্যবস্থার দুর্বলতার কারণেই আসলে একটি পক্ষ বেনিফিটেড হয়, ঠিক আছে, সেটি অনেকটি কমে যাবে। ভেরি রাইটলি সেড। সো আজকের ডিসকাশন থেকে যদি আমরা সামারাইজ করতে চাই তাহলে বলতে পারি যে অথবা সহ যেই অপরাধ, গৃহীত অপরাধগুলো হচ্ছে, এগুলো যদি আমরা বন্ধ করতে চাই, এটা দুইটা অ্যাসপেক্ট আছে। একটা হচ্ছে মোরাল অ্যাসপেক্ট, যেটা আমরা বলছি যে একদম ছোট বয়স থেকে, পরিবার থেকে, আমরা প্রায় বলি যে পরিবারের শিক্ষাটাই সবচেয়ে বড় শিক্ষা। তো পরিবার থেকে আমাদের বাবা মাকে আরও অনেক বেশি সতর্ক হতে হবে, অনেক বেশি খেয়াল রাখতে হবে আমার বাচ্চারা কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, আমাদের সক্ষমতা অনুযায়ী তাদের সিকিউরিটি এনশিওর করতে হবে। আমাদের সেটা সিসিটিভি ক্যামেরা দিয়ে হতে পারে, লোকজন দিয়ে হতে পারে। আমরা যদি দুইজনই বাবা মা বাইরে থাকি কাজের কারণে, সেই সময়টায় আমার বাচ্চা কীভাবে থাকছে তাদের সেফটি এনশিওর করতে হবে। পাশাপাশি শিক্ষার যে জায়গাটা, সেক্সুয়াল এডুকেশন থেকে শুরু করে এই গুড টাচ, ব্যাড টাচ, এটা ওভারঅল শিক্ষাটা এরকম পরিবার থেকে আসতে হবে, এবং টিচারদেরও একটা দায়িত্ব নিতে হবে। আর ওভারঅল আপনি যেটা বললেন, রাষ্ট্রের হচ্ছে সবচেয়ে বড় গুরু দায়িত্ব এই সিস্টেমটা ইন্টিগ্রেট করা আমাদের এডুকেশনাল সিস্টেমে, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে সিকিউরিটি এনশিওর করা, যাতে এই ধরনের অপরাধ হলে সাথে সাথে পদক্ষেপ নেওয়া হয়। এটা ছিল একটা অ্যাসপেক্ট। আরেকটা অ্যাসপেক্ট আপনি যেটা বললেন যে লিগাল অ্যাসপেক্টে, যদি আমরা ল ইমপ্লিমেন্টেশনের কথা বলি, যে লজ আর দেয়ার, আপনার মতো লজ আর দেয়ার, এবং লাস্ট 10 ইয়ার্স অনেক বড় বড় চেঞ্জ আসছে, ভালো কিছু চেঞ্জ আসছে। এটার ইমপ্লিমেন্টেশন করতে গেলে এটা একটা সিস্টেম, যে সিস্টেমে লয়ার্স আর পার্ট, জাজেস আর পার্ট, এবং আপনি খুব ইন্টারেস্টিং বিচার ব্যবস্থায় আমাদের একটি, আমি আপনাকে একটু দুর্বলতা বলতে পারেন, যেটি আমি আপনাকে পয়েন্ট আউট করলাম। আর অবশ্যই যেটি আপনি বললেন যে আমাদের নিরাপত্তার বিষয়টি, ঘরের ভেতরে এবং ঘরের বাহিরে আমরা যতই করি না কেন, নিরাপত্তা রাষ্ট্রকে দিতে হবে, সরকারকে দিতে হবে। রাইট। সো যেটা আমরা বলছিলাম যে যদি বিচার ব্যবস্থাকে চিন্তা করি, তাহলে লয়ার্স আর জাস্ট আ পার্ট, জুডিশিয়ারি, জাজেস আর পার্ট, পুলিশ অফিসার্স, হ্যাঁ। এবং আপনি খুব সুন্দর করে বলছিলেন যে গুড লয়ার নোজ দ্য ল অ্যান্ড ভেরি গুড লয়ার নোজ দ্য জাজ। সো এই এবং ভেরি গুড লয়ার্সদেরকে, যারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট ক্রিমিনালস হয়তো তারা এফোর্ড করতে পারে, এবং আমার যদি ভিকটিম যদি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট না হয় তাহলে এফোর্ড করতে পারে না, সেটা সমাধান আপনি খুব সুন্দর করে বললেন যে গভর্নমেন্টকে উচিত এই লিগাল এইড অফিসার্স যাদেরকে অ্যাপয়েন্ট করছে তাদের স্যালারি রেমুনারেশন বাড়ায় দিতে, যাতে করে ট্যালেন্টেড লয়াররা যারা সার্ভ করতে চায় তারা ওইখানে রিক্রুটেড হয়, তখন এই সমস্যাটা অনেক ক্ষেত্রেই সমাধান হয়ে যাবে। সো লিগাল, এটা হচ্ছে আমরা যদি পুলিশের কথা চিন্তা করি, ইনভেস্টিগেশন যাতে কোনোভাবে কোনো করাপশন না হয়, প্রপার ইনভেস্টিগেশন হয়, তাদের ওইখান থেকে যেন কোনো অসহযোগিতা না হয়, এবং উইটনেস প্রোটেকশনের ব্যাপার আপনি বললেন। সো এই জায়গায় যদি গভর্নমেন্ট সতর্ক হয় এবং এই স্টেপসগুলো নেয়, তাহলে হয়তো যেটা আপনি বললেন যে সাধারণত শুধু বাংলাদেশে না, পৃথিবীর সব দেশে মোটামুটি যাদের ফাইন্যান্সিয়ালি অনেক বেশি সলভেন্ট, তারা লটাকে তাদের পক্ষে নিয়ে যায়, চেষ্টা করে, সেটা অনেকটা হলেও আমরা এই ওভারঅল এই দুইটা অ্যাসপেক্ট নিয়ে কাজ করলে সেটা করতে পারি। শিশু নির্যাতন, সব ধরনের অপরাধ আসলে তখন কমে আসবে। সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম। আই বিলিভ দর্শক এই বিষয়ে যে আলোচনা হয়েছে সেটা থেকে উপকৃত হবে। আজকের জন্য এতটুকুই। ইনশাআল্লাহ পরবর্তীতে এরকম কোনো একটা টপিক নিয়ে আবার চলে আসবো আপনাদের সামনে। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।